সাব্বাস তামিম ইকবাল খান। মানুষ কেন আপনাকে কলিজাওয়ালা খান বলে ডাকে এখন বুঝতে পারছি। এরকম সিদ্ধান্ত নেয়ার জন্য আসলেই কলিজা থাকতে হয়। বাংলাদেশের সবচেয়ে সেরা আম্পায়ার, আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার, শুধু তাই না, সারা দুনিয়াতে এখন যদি সেরা আম্পায়ারদের ৩ জনের তালিকা করা হয় সেখানেও থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। সেই সৈকতকে বিসিবি থেকে বিদায় করা হলো, তার চাকরি থেকে বাদ দেয়া হলো। আমার এই কথাগুলো শুনে অনেকেই হয়তো শুরুতে ভাবছেন যে আমি সব কিছুতে তামিম ইকবালকে দোষ দেই, তামিম ইকবালের দোষ খুঁজি, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে তিনি যে সরাসরি যুক্ত ছিলেন, এখনো আছেন, কিভাবে সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে একটু বলে নেই, আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌল্লা ইবনে সৈকত, তিনি বিসিবিরও একজন বেতনভুক্ত চুক্তিবদ্ধ আম্পায়ার। সেই চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে, এটা হচ্ছে মূল সিদ্ধান্ত বা মূল ঘটনা। এখন আসি এর সাথে তামিম ইকবাল কিভাবে জড়িত। আপনাকে এটা জানতে হলে একটু পেছনে যেতে হবে। তখন ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট, ঢাকা প্রিমিয়ার লিগ চলে, মোহামেডানের খেলা, এবং ওই খেলা পরিচালনা করছিলেন ওই দিন, মোহামেডানের ওই ম্যাচ পরিচালনা করছিলেন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। মনে আছে নিশ্চয়ই, তাওহিদ হৃদয় মাঠে দুর্ব্যবহার করেছিলেন এবং আম্পায়ারের সাথে এক ধরনের কথা কাটাকাটি হয়েছিল। এটা হতেই পারে, পার্ট অফ দ্য গেম। আমি তাওহিদ হৃদয়ের ইস্যুটা আসলে বড় করে দেখছি না, যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটা হতেই পারে। তো ওই বাজে ব্যবহারের কারণে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপরে যেটা হয়েছিল যে তাওহিদ হৃদয় আবারও মিডিয়ার সাথেও ওই সিদ্ধান্ত নিয়ে ওই সিদ্ধান্তের বিপক্ষে কথা বলেছিলেন। ফলে যেটা হয়েছিল যে আরও দুটো ডিমেরিটস পয়েন্টস তাওহিদ হৃদয়ের সঙ্গে যুক্ত হয়েছিল। ফলে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ে গিয়েছিলেন। মোহামেডানের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ এবং করা হয়, যার ফলে যেটা হয়, বিসিবি আবার তখন তুগলকি সিদ্ধান্ত নেয় যে 2 ম্যাচ থেকে কমিয়ে 1 ম্যাচ করে ফেলা হয়। এবং ওই রকম একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে তখন বিসিবির যারা আম্পায়ার্স ডিপার্টমেন্টে আছে, এর মধ্যে শরফুদ্দৌল্লা ইবনে সৈকত, এনামুল হক মনি, এনারা সবাই মিলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পদত্যাগ করেছিলেন। ওই রকম একটা পরিস্থিতিতে বিসিবি যেটা করে, তাওহিদ হৃদয়ের শাস্তি আবার পুনর্বহাল করা হয়, সাথে এই শরফুদ্দৌল্লা ইবনে সৈকতদের সাথে আলোচনায় বসে যে না, মাথা ঠান্ডা করো, ঠিক করো, এসব নিয়ে তাদেরকে ওই পদত্যাগপত্র উইথড্র করানো হয়, যে তারা না, আমরা গ্রহণ করিনি, তোমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, এ পর্যন্ত ছিল। এখন মনে হতে পারে যে এটা তো তাওহিদ হৃদয়ের সাথে ঘটনা, তাহলে তামিম ইকবাল আসলো কি করে? ওই সময় মোহামেডানের ক্যাপ্টেন হচ্ছে তামিম ইকবাল, এখন যিনি বোর্ড প্রেসিডেন্ট। আর এখন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকে সেটা জানেন তো, মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, এবং তিনি নিজেই স্বীকার করেছেন এই ডিপার্টমেন্ট বা এই বিষয়টা সম্পর্কে তার তেমন ধারণা নাই, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ইয়াসির আব্বাস আবার এখন মোহামেডানের পরিচালক। সবকিছু মিলে এই যে 2 2 4 মিলে যায়, তখন এটা বুঝতে আর বাকি থাকে না যে কিভাবে, কেন, কি সিদ্ধান্ত নিয়েছে বা কে সিদ্ধান্ত নিয়েছে। এটা একেবারে সূর্যের আলোর মতোই স্পষ্ট হয়ে যায়। আর একটু আপনাদের একটু গভীরের আলোচনা করি। এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে, তখন তামিম ইকবালের পক্ষ থেকে এরকমও বলা হয়েছিল যে তিনি তো আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার, তিনি সেখান থেকে বেতন পাচ্ছেন, তিনি কেন আবার বিসিবি থেকে 2 জায়গায় চাকরি, এটা সম্ভব কিনা? এরকম আসলে সম্ভব না। ওই রকম একটা খোঁড়া যুক্তি দিয়েও এই খোঁড়া যুক্তি এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল। কিন্তু অভিজ্ঞ তামিম ইকবাল, বিশাল সংগঠক তামিম ইকবাল, তিনি কি আসলে জানেন? সেটা যদি ইংল্যান্ডের খোঁজ নেন, অস্ট্রেলিয়ার খোঁজ নেন, নিউজিল্যান্ডের খোঁজ নেন, সেখানে যারা ওই সব দেশ থেকে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে কাজ করেন, তারা আবার নিজ নিজ দেশের বোর্ডেও চুক্তিবদ্ধ আম্পায়ার, তারা ওখান থেকেও বেতন পান। এই ব্যাপারটা এরকম হয় না কখনো, কিন্তু সেটা শুধুমাত্র ওই যে বললাম যে প্রতিশোধ পরায়ণ হলে কতটা হতে পারে, এটা তার জ্বলন্ত উদাহরণ, এবং তিনি ওই প্রতিশোধটাই নিয়েছেন। এখন শুধুমাত্র প্রতিশোধ যে এখানে নেন তা না, আমি তামিম ইকবাল সম্পর্কে আরো 2টো উদাহরণ দিই, আপনাদের বুঝতে খানিকটা সহজ হবে। সেটা হচ্ছে যে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন তখন নির্বাচন হবে বিসিবির, কে প্রার্থী হতে পারে, কারা কারা আসলে প্রেসিডেন্ট ইলেকশন করতে পারেন, এরকম আলোচনা চলছে। তখন সাবেক বিসিবি প্রেসিডেন্ট আলী আসগর লবি কিন্তু একটা সংবাদ সম্মেলনে সরাসরি বলেছিলেন, হ্যাঁ, তামিম তো বিএনপির লোক, আমাদেরই লোক, তিনি ছেলে ভালো, তার বংশ পরিচয় ভালো, তাকে আসলে প্রেসিডেন্ট হলে ভালোই হবে। এই আলী আসগর লবি প্রথম তাকে বিএনপির ওই রকম একটা মোড়কে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং তিনি প্রকাশ্যে ব্যাপারটা আসলে বলেছিলেন। তারপরে যেটা হয়েছিল, এই আলী আসগর লবিকে অ্যাডহক কমিটির প্রধান করার কথা ছিল, কিন্তু তাকে ডিঙিয়ে তামিম তাকে রীতিমতো সাইড করে তিনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বসেছিলেন। আরও একটা উদাহরণ দিই, এখন তামিম ইকবালের কমিটিতেই আছেন রফিকুল ইসলাম বাবু, নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই রফিকুল ইসলাম বাবুর তামিম ইকবালের প্রেসিডেন্ট হওয়ার পেছনে কি অবদান না অবদান, যারা ভেতরে কাজ করেন তারা জানেন। কারণ
প্রেসিডেন্ট হিসেবে সবার সামনে নিয়ে আসা বা তাকে কেন্দ্র করে প্যানেলটা গোছানো, এই কাজটা তিনিই করেছিলেন। অথচ তাকেই যখন কমিটি বন্টন করা হয় তখন নিয়ে এসে দেয়া হয়েছে নারী উইংয়ের, অথচ তার দক্ষতা হচ্ছে গ্রাউন্ডসে, তাকে সেখানে দেয়া হয়নি। এমনও অযোগ্য লোককে বা যার কোনো অভিজ্ঞতাই নাই এরকম জায়গায় দায়িত্ব তাদেরকে বসানো হয়েছে। আমি তার একটা জ্বলন্ত উদাহরণ দিলাম, এই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হিসেবে যাকে দেওয়া হয়েছে ইয়াসির আব্বাস, তার এই কাজে কোনো অভিজ্ঞতাই নেই, অথচ এরকম মানুষকে বসানো হয়েছে যে শুধুমাত্র নিজের চেয়ার ঠিক রাখতে হবে বা নিজের বলয়টা ঠিক রাখতে হবে, তার জন্য কে কি করেছেন, কতটা অবদান রেখেছেন, এগুলো তিনি নিমিষেই ভুলে যান এবং এই ভুলে যান